সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের বাংলাদেশ। এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ। সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষি বহর আজ এসেছে কুমিল্লা জেলার প্রান্তিক কৃষকের কাছে। সবার জন্য শুভকামনা রেখে শুরু করছি এসিআই এগ্রি বিজনেস নিবেদিত আমাদের আজকের দীপ্ত কৃষি। ঘুরতে ঘুরতে দীপ্ত কৃষি টিম আজ আমরা চলে এসেছি কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার লালমাই এলাকার শিবপুর গ্রামে। আর এই গ্রামেরই একজন সফল নারী উদ্যোক্তা নাজমা বেগম, তারই খামার ঘুরে ঘুরে আজ আমরা দেখব। আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথেই আছি আমি শামিমা শাওন। নাজমা আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আমরা চলে আসলাম দীপ্ত কৃষি টিম আপনার বাড়ির একেবারেই উঠোনে। তা আপনি তো একজন সফল খামারি এবং উদ্যোক্তা, তো আপনার সেই সফলতার গল্প শুনবো আপনার মুখ থেকে। আচ্ছা, আমি অনেক খুশি হয়েছি আপনারা এসেছেন। সময় দেবেন তো আজকে সারাদিন? অবশ্যই সময় দিব। আমরা কিন্তু ঘুরে ঘুরে দেখবো আপনার খামার এবং আপনি কি কি কার্যক্রম করছেন সবটা ঘুরে দেখবো। আচ্ছা, আমি চেষ্টা করব আপনাদেরকে সবকিছু দেখানোর জন্য। আচ্ছা, তো শুরু করলেন কবে আপা? আমি 2015-তে আমার খামারটা প্রথম শুরু করি 12টা মুরগি দিয়ে। আচ্ছা, 12টা মুরগি নিয়ে প্রথম শুরু করেন? জি, 2015-তে। জি। আচ্ছা, এই শুরুটা মানে এর আগে কি করতেন আপনি? এর আগে আমি একটা প্রাইভেট কলেজে জব করতাম, যে ওয়েলফেয়ার লেকচারার ছিলাম, সোশ্যাল ওয়েলফেয়ারের লেকচারার ছিলাম। আচ্ছা, তারপর আমার পারিবারিক কিছু সমস্যার জন্য বা একটা ছোট মেয়ে আছে, ওই মেয়েটার জন্য আমি জবটা ছেড়ে দিতে হয়েছে। বর্তমানে আমি অবসর বসে আছি বাসায়, সেজন্য চিন্তা ভাবনা করলাম যে একটা কিছু করি, যাতে ঘরে বসে আমি আমার কাজটা করতে পারি, এরকম একটা কিছু চিন্তা করলাম। তখন মাথায় আসলো যে বিভিন্ন চ্যানেলে আমি টার্কির প্রোগ্রামগুলি দেখেছি, আমার চিন্তা ভাবনা আসলো যে আমি একটা ব্যতিক্রমধর্মী একটা খামার করি। তার আগে শুনবো যে আপনার খামারটা কিভাবে গড়ে তুলেছেন এবং কি কি প্রাণী সম্পদ আপনার এই খামারে আছে? আমার এই খামারে মূলত এগ্রোতে যা যা আছে সব কিছুই আমি আমার মতো করে করতে চাচ্ছি। বাড়িতে আমি কিছু সবজি লাগিয়েছি, ফল গাছ আছে, ওইগুলি করেছি যাতে নিজের পুষ্টিটা দূর করা যায়। দেশি হাঁস মুরগি আছে, তারপরে আমি এখন টার্কি খামার ওইটা আছে। আবার পুকুর আছে, আমার 2টা পুকুর আছে, মাছের চাষ করছি। মাছের চাষের পাশাপাশি আবার নিজে খাওয়ার জন্য কিছু মাছ আছে, যাতে মাছের চাহিদাটাও আমার পূরণ হয়ে যায়। বাড়ির উঠান সবকিছু মিলে পুরো একটা খামার বাড়ির মতো একটি বাড়ি একটি খামার প্রকল্প তো আমরা অনেকেই শুনেছি। ওইরকম একটা চিন্তা ভাবনা করলাম যে নিজের বাড়িতেই আমি একটি বাড়ি একটি খামারের প্রকল্পের আওতায় নিয়ে আসি। আপা, এই যে আমের গাছ দেখতে পাচ্ছি, এই গাছটা হচ্ছে হিমসাগর। জি। আচ্ছা, এই গাছটা কতদিন হলো লাগিয়েছেন? এই গাছটা 8 বছর হয়েছে। 8 বছর হয়ে গেছে। আচ্ছা, ফলন কি পরিমাণে হয়? ফলন মোটামুটি ভালো, আপনারা তো দেখতে পাচ্ছেন ফলন কেমন। আচ্ছা, ওইটা কি? এটা হচ্ছে বিলম্ব ফল, টক। এটা টক রান্না করে খায়, ছোট মাছ দিয়ে খাওয়া যায়। তারপর আপনি টক হিসেবে খাইতে পারেন। তারপর এটা গাছ দেখতে পাচ্ছি, এটা দেশি জাতের? আচ্ছা, আপেল ফুল। এটা লাগিয়েছি আমি 14 বছর হয়েছে লাগিয়েছি। ফলন কেমন আসে? ফলন অনেক ভালো আসে। এই বছর এই মৌসুমে কি পরিমাণে ফলন পেয়েছিলেন? এই মৌসুমে আমি 40-50 কেজির মতো ফলন পেয়েছি। মানে ফল ঝরে যাওয়ার পরে বা সংগ্রহ করার পরে গাছটাকে ছেটে দিতে হয়? হ্যাঁ, ছেটে দিতে হয়, মানে পরবর্তী বছরে যাতে ফলন যাতে আসে আর কি। আচ্ছা, আর এই পাশে কি? এই পাশে এটা হচ্ছে থাই পেয়ারা। আচ্ছা আপা, আপনার মুখ থেকে শুনবো যে আপনি খুব বেশি দিন হলো আপনার এই খামার শুরু করেননি, তো এর জন্য কি কোনো প্রশিক্ষণ নিয়েছিলেন বা কোনো? আমি যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়েছি 2016 সালে। আচ্ছা, ওখান থেকে আমি অনেকটাই হেল্প পেয়েছি। আমার ডেপুটি কোঅর্ডিনেটর স্যার ইমু স্যার, উনি আমাকে অনেকটা হেল্প করেছেন। আপা, আসার সময় দেখলাম আপনার ওই পাশটায় একটা খামার আছে টার্কি। জি। তো আমরা কি এই পথ দিয়ে যেতে পারবো? জি, চলেন আপনার খামারটা ঘুরে দেখে আসি। আচ্ছা।
জি। চলেন। আচ্ছা আপা, এটা হচ্ছে বায়োরসিটের পানি, এটা জীবাণু মুক্ত করে আচ্ছা। পায়ের নিচে যে জীবাণু থাকে সেটা যাতে খামারে না ঢুকে সেজন্য আমরা বায়োরসিটের পানি দিচ্ছি। এটা একটু পাটা একটু চুবায় আচ্ছা, যান আপনি আগে যান। চলেন উঠি। হ্যাঁ ওঠেন, আপনি ওঠেন। দেখ আপা 12টা টার্কি দিয়ে শুরু করেছিলেন, জি। আর এখন সর্বমোট টার্কি কতগুলো আপনার? এখন আমার অ্যাডাল্ট আর কি হচ্ছে 250 আর বাচ্চা হচ্ছে 200। 250 অ্যাডাল্ট। জি। এখানে তো খুব বেশি দেখতে পাচ্ছি না তাহলে। এটা এখানে আছে, আমি এই মাচার উপরে খামারটা করছি। মাচায় থাকে 6 মাস। যখন ডিম পাড়ার সময় হয় তখন আমি লিটারে নিয়ে যাই, আমার বাড়ির ভিতরে একটা ছোট খামার আছে, ওইটাতে নিয়ে যাই। আর মাচায় থাকলে একটা সুবিধা হচ্ছে প্রথম দিন থেকে শুরু করে 6 মাস পর্যন্ত যদি থাকে তাহলে রোগবালাই কম হয়, তারপর লিটারের কোনো ঝামেলা থাকে না, সেজন্য আমি এটা মাচায় করছি। তো এদের পরিচর্যাটা কিভাবে করছেন? এটার পরিচর্যা, এটা প্রথম থেকে যদি বলি যে একদিনের বাচ্চা থেকে ব্রুডার করতে হয় আপনার শীতকালে 6 সপ্তাহ আর গরমকালে হচ্ছে 4 সপ্তাহ ব্রুডার করতে হয়। আর খাবার দাবার হচ্ছে এটা যাতে আমরা হেচিংয়ের জন্য তৈরি করতেছি, তাহলে এটা খাবার আমরা লেয়ার খাবারটা খাওয়াই। ব্রয়লার খাবার খাওয়াইলে হেচিংয়ের জন্য উপযুক্ত হবে না, সেই জন্য লেয়ার খাবারটা আমরা দিচ্ছি, প্রথম দিন থেকে লেয়ার খাবারটা দিচ্ছি। লেয়ার খাবারের পাশাপাশি আমি 2 বেলা যদি দানাদার দিই, 1 বেলা ঘাস, বা কেউ চাইলে 2 বেলা ঘাস 1 বেলা দানাদার এরকম করে দিতে পারে। আচ্ছা আপা, আমার একটা বিষয় জানা হয়নি, সেটা হলো আপনি তো এই 12টা দিয়ে শুরু করলেন, হ্যাঁ, তো এগুলো সংগ্রহ করলেন কিভাবে এবং কোথায়? এইগুলি শখের বসে আমার ভাই ঘুরতে গিয়েছিল, তো ওর, হ্যাঁ আমার ছোট ভাই, ও 12টা মুরগি নিয়ে আসছে ওখান থেকেই শুরু, ইন্ডিয়া থেকে নিয়ে আসছিল, ঘুরতে গিয়েছিল, ওখান থেকে 12টা মুরগি নিয়ে আসে। ওইগুলি ও তখন থেকেই আমাদের এই খামারটা যাত্রার শুরু 2015 সালে। আপা এমনিতে আমরা যতটুকু জানি যে ব্রয়লার মুরগি বা এমনি মুরগির খামারের ক্ষেত্রে মুরগিরা হিট স্ট্রোক করে, আপনিও বললেন যে গরমের সমস্যা হয়। হ্যাঁ, তো এই সমস্যাটা কি খুব বেশি পরিমাণে হয় নাকি স্বাভাবিক থাকে? এই সমস্যাটা যদি টেম্পারেচারের উপর নির্ভর করে, টেম্পারেচার যদি হাই হয়ে যায় তখন দেখা যায় কি স্ট্রোক করার সম্ভাবনা থাকে। তখন আমি একটা কাজ করি, আমার স্যার বলে দিয়েছে যে এটা ঠান্ডা পানি স্প্রে করার জন্য। ঠান্ডা পানি স্প্রে করলে স্ট্রোক করার সম্ভাবনাটা কমে যায়। আচ্ছা, আর এমনিতে রোগ বালাইটা কিরকম হয় ওদের? রোগ বালাই এটা আমাদের দেশের না, অন্য দেশের। সেটাই, টার্কিতে রোগ হয় রানীক্ষেত, ফাউল পক্স, ফাউল কলেরা, এই 3টা রোগ বেশি হয়। আর হচ্ছে ঠান্ডা যদি প্রচণ্ড ঠান্ডা যদি পড়ে তাহলে এটা ঠান্ডা থেকে করাইজাতে চলে যায়। এখন ভ্যাকসিন মূলত আমি 4টা ভ্যাকসিন করি। ওইটা হচ্ছে রানীক্ষেতের VCRDB 1, তারপরে গাম্বুরু, ফাউল ফক্স, ফাউল কলেরা। আর রানীক্ষেতের ভ্যাকসিনটা আপনি প্রতি 3 মাস পর পর একবার করতে হবে, একেবারে শেষ পর্যন্ত। প্রতি 3 মাস, যতদিন বাঁচবে ততদিন প্রতি 3 মাস পর পর রানীক্ষেতের ভ্যাকসিনটা, RDB ভ্যাকসিনটা করতে হয়। আপা খামারের বয়স তো বেশি দিন হয়নি, তো সেক্ষেত্রে কি ওদের কোনো রোগ বালাইয়ের সম্মুখীন হয়েছেন আপনি? রোগবালায় আমি যখন শীতের সময় ছিল তখন ঠান্ডা লেগে গেছিল, ঠান্ডা থেকে করাইজায় চলে গেছে। এক বেচ আমার এরকম সমস্যা হয়েছিল, পরবর্তীতে আর কোনো সমস্যা হয়নি। একই ধরনের পদক্ষেপ নিয়েছিলেন? তখন ওইখানে ঠান্ডার কিছু ওষুধ ছিল, আমার স্যার সাজেস্ট করছে, ওই ওষুধগুলি ইউজ করার পর আল্লাহর মতো অনেকটা ভালো ফল পেয়েছি। আর এ পর্যন্ত অন্য কোনো রোগ আক্রান্ত হয় নাই, কারণ আমি সব রোগের ভ্যাকসিন করে রাখি। ভ্যাকসিন করা আমার সবগুলি আছে। ভ্যাকসিনের উপর আমি একটু বেশি জোর দিই যাতে রোগ বালাই না আসতে পারে। আর বায়োসিকিউরিটিটা একটু মেনটেন করার চেষ্টা করি। আপনি তো প্রথমে দেখে আসলেন যে বায়োসিকিউরিটির ব্যাপারটা, ওইটা আমার 2টা খামার আছে, 2টা খামারে বায়োসিকিউরিটিটা মেনটেন করে চললে আর কোনো রোগ বালাই সমস্যা হয় না। আর হচ্ছে ওদের মধ্যে কি কোনো জাত আছে? এখানে আমার 4 প্রজাতির মুরগি আছে। এটা আমেরিকান ব্ল্যাক আছে, ব্রেডবোস্ট হোয়াইট, তারপরে হচ্ছে ব্রাউন, রয়্যাল, এই 4 প্রজাতির মুরগি আছে। ওই যে একটু যদি প্রজাতিগুলো যদি একটু দেখাতেন আমাকে। এটা হচ্ছে আমেরিকান ব্ল্যাক আপনার সামনে যেটা, এটা, তারপর হচ্ছে ব্রেডবোস্ট হোয়াইট, এটা রয়্যাল আছে, রয়্যাল ওই পাশে একটা আছে রয়্যাল। তাই দেখতে পাচ্ছি যে চামড়া উঠে গেছে, এটা কেন?
এটা চামড়া এগুলি মারামারি করে এগুলি পশম ছিঁড়ে ফেলে। তখন বা- দেখলাম যে এই মারামারি করছিল। জি জি। আচ্ছা, তাহলে তো অনেক ক্ষতি। আর এইটা কোন জাতের? এটা হচ্ছে আমেরিকান ব্ল্যাক। এটা আমেরিকান ব্ল্যাক। জি। আচ্ছা, দেখেন বয়স আপনি কতদিন? মারামারি করে এটা কি করছে এখানে। এটা বয়স হচ্ছে এই যে রক্তের এই যে এগুলো কি মারামারি করে? জি জি জি। এটা বয়স হচ্ছে 11 মাস। ওজন কি পরিমাণে হবে ওর? ওজন এটা 7 থেকে 8 কেজি। 7 থেকে 8 কেজি। বাবা, অনেক ওজন। এটা বিক্রি হবে কত টাকা দিয়ে? এটা 4000 টাকা ফিস করে আমি বিক্রি করি। আচ্ছা, কোথায় বিক্রি করবেন এটা? এটা বাজারে ঢাকায় আমি কিছু মুরগি বিক্রি করছি, আর যারা ভিজিটর আসে ভিজিটররা শখের বসে কিছু কিনে নিয়ে যায়, এইভাবে বিক্রি হয়ে যায়। ছোট এইখানে যে মুরগিগুলো দেখতে পাচ্ছি, এদের বয়স কতদিন পর পর? এখানে 3 মাস থেকে আমার 6 মাস পর্যন্ত মুরগি আছে। আচ্ছা। 6 মাস পরে যখন অ্যাডাল্ট মুরগি ডিম পাড়ার উপযোগী হয় তখন আমি এগুলি আমার আরেকটা শেড আছে, ওই শেডে নিয়ে যাই। এটা সুবিধা হচ্ছে মাচায় রাখলে রোগ বালাই কম হয়, লিটারের সমস্যা হয় না, লিটার উলট পালট করা ওইটার সমস্যা হয় না। সেই জন্য আমি মাচায় এটা রাখি। আচ্ছা, তাহলে আমরা ওই আপনার ওই খামারটাতে একটু দিতে পারি তো? আচ্ছা চলো। এই ঘরটা থেকে মূলত আমার টার্কির যাত্রা শুরু। এখান থেকে এটা- শুরু? জি। এখানে আমরা কেউ থাকি না, তো এটা পরিত্যক্ত হিসেবে পড়েছিল। ভাবলাম যে এই ঘরটা কিছু কিছু একটা কাজে লাগাই। আচ্ছা, তখন এটার বাউন্ডারিটা খুলে আমি ফার্মের মতো করে উপযোগী করে তুলি। তারপর এখানে রাখলাম, এখান থেকে মূলত যাত্রা শুরু। আপা, ওইখানে তো রাখেন 6 মাস। জি 6 মাস পরে আপনি এখানে নিয়ে আসছেন। জি। তো ওরা এখান থেকে কতদিন পরে গিয়ে ডিম দেওয়া শুরু করবে? 6 মাস 15 দিন এখানে আনার পর 15 দিন পরে আমি ডিম পাই। আচ্ছা, 15 দিন পরে ডিম পাড়া শুরু করে। এটা ডিম পাড়ার হার হচ্ছে 30 থেকে 35টা ডিম পারবে একটা না। আচ্ছা। আর বছরে 1 বছরে কিরকম পাওয়া যায়? বাৎসরিক এটা ডিম পাবেন আপনি 100 থেকে 120টা, আপনি 130টাও পাইতে পারেন যদি আপনার পরিচর্যা উপর নির্ভর করে। আপনি যদি পুষ্টিকর খাবার, ওই মানসম্মত সঠিক খাবার যত্নটা যদি নেওয়া যায় যদি। মানসম্মত খাবার যদি দিতে পারেন তাহলে এটার ফলন ভালো পাওয়া যাবে। আচ্ছা। আর এই ডিমগুলো সংগ্রহ করে কি করেন? ডিমগুলো সংগ্রহ করে আমি নিজে হেচিং করি। আমার ইনকিউবেটর আছে, হেচিং করার মেশিন আছে। আচ্ছা, ইনকিউবেটরে কতদিন রাখতে হয়? ইনকিউবেটরের 2টা ভাগ আছে, একটা হচ্ছে সেটার আর একটা হচ্ছে হেচার। সেটারে আমার থাকে হচ্ছে 26 দিন, আর হেচারে আমার 3 দিন থাকে। 3 দিন পর বাচ্চা ফুটে বের হয়। এরপরে বাচ্চাগুলোকে কি ব্রুডারে রাখেন তো? জি। তো ব্রুডারে কি বিশেষ কোনো যত্ন নিয়ে রাখতে হয়? ব্রুডারে অবশ্যই বিশেষ, বাচ্চা যেভাবে লালন পালন করা হয় সেরকম করে আপনি ব্রুডারে করতে পারেন। টার্কির খামার ছাড়া কি আর অন্য কিছু করছেন বা কোনো পরিকল্পনা আছে? আমি এখন কোয়েলের খামারের দিকে ঝুঁকছি। মূলত কোয়েলটা আমার কাছে অনেক ভালো লাগে। কোয়েলের একটা খামার, আমি কয়েকটা খামারে ভিজিট করে আসছি। এখন আমার চিন্তা ভাবনা আছে, মেশিন আছে, আমি হেচিং করতে পারবো। কোয়েলটা নিয়ে একটু জোর দিচ্ছি। এখন আমার বর্তমানে 300 কোয়েল দিয়ে আমি এখন শুরু করেছি। আপা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের দীপ্ত কৃষি টিমকে অনেকটা সময় দিলেন, এবং আপনার জন্য শুভকামনা থাকবে। আপনার এই খামারটাকে পরবর্তীতে আরো অনেক বড় করে গড়ে তুলুন, এবং আমরা আবারও আসবো আপনার এখানে। আমি দোয়া করি, আপনারা দোয়া করবেন যাতে আমি আমার খামারটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। আর আপনাদেরকে সময় দিচ্ছি, আপনি যে বললেন যে আপনাদেরকে সময় দিচ্ছি, আপনারা আমাকে অনেকটা সময় দিয়েছেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। দীপ্ত টিভিতে, আমার পক্ষ থেকে দীপ্ত টিভিকে অনেক অনেক ধন্যবাদ। আসি আপা, হ্যাঁ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন দেখবেন আমাদের নিয়মিত আয়োজন এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ। এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি আরিফা হোসেন। শুরুতেই দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম। চাল আমদানি শুল্ক 25% থাকছে। হোঁচট খেল কোকোর বাজার। কুমিল্লায় বিষমুক্ত বেগুন চাষ।
শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চাল আমদানিতে শুল্ক কমানোর খবর নেই ঘোষিত অর্থ বছরের বাজেটে, অর্থাৎ চাল আমদানির ক্ষেত্রে চলতি অর্থ বছরের শুল্কই বহাল থাকছে। চাল আমদানি শুল্ক 25%ই থাকছে। উৎপাদন মৌসুমে দেশের কৃষকেরা ধানের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছিলেন। এ কারণে সরকার চলতি অর্থ বছর চাল আমদানির উপর 10% রেগুলারিটি ডিউটি এবং 10% কাস্টমস ডিউটি বহাল রাখে। পরে কাস্টমস ডিউটি 10%-এর পরিবর্তে 25% করা হয়, তবে রেগুলারিটি ডিউটি 10% বাদ দেওয়া হয়। এ কারণে দেশে চাল আমদানি বন্ধ হয়ে যায়, আর এ সুযোগে দেশের মিল মালিকেরা এর দাম বাড়িয়ে দেন। এবছর হঠাৎ বন্যায় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা সহ কয়েকটি জেলায় ধানের ব্যাপক ক্ষতি হয়। এ ক্ষতিকে পুঁজি করে এক শ্রেণীর মিল মালিক ভরা মৌসুমেই চালের বাজার অস্থির করে তোলেন বলে অভিযোগ ওঠে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে উত্তরবঙ্গ ছাড়া দেশের সর্বত্রই বোরো ধান কাটা শুরু হয়েছে। বাজারে চালের আমদানি শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হলে কম দামে চাল আমদানিতে ব্যবসায়ীরা উৎসাহিত হতে পারেন। তাছাড়া আমদানি করলেও যে ব্যবসায়ীরা চালের দাম কমাবেন, এমন নিশ্চয়তা আগে খুব কমই পাওয়া গেছে। এ অবস্থায় ভোক্তা ও কৃষককে বাঁচাতে অবশ্যই যৌক্তিক সিদ্ধান্ত নিতে হবে। বুধবার লন্ডন ও নিউ ইয়র্কের বাজারে কমতির দিকে ছিল চকলেট তৈরির কাঁচামাল কোকোর দর। দুর্বল ডলার পণ্যটির দাম কমাতে ভূমিকা রেখেছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। সম্প্রতি দেশটি থেকে পণ্যটির সরবরাহ কমে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্টরা। বাড়তি সরবরাহ থেকে হঠাৎ সরবরাহ সংকটের ইঙ্গিত কোকোর বাজার দর ঊর্ধ্বমুখী করে তুলেছে। নিউ ইয়র্ক ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে কোকোর দাম বেড়েছে 6.6%। জুলাইয়ে সরবরাহ চুক্তিতে প্রতি টন কোকো বিক্রি হয়েছে $2037। ব্লুমবার্গের তথ্য মতে গত 100 দিনের গড় দামের তুলনায় চকোলেট তৈরির কাঁচামালটি বর্তমানে 70% বেশি দরে বিক্রি হচ্ছে। মে মাসের দ্বিতীয় সপ্তাহে নিউ ইয়র্কে জুলাইয়ে সরবরাহ চুক্তিতে প্রতি টন কোকো $1969 বিক্রি হয়। 20 দিনের ব্যবধানে টনে $68 দাম বেড়েছে পণ্যটির। ফেব্রুয়ারির শেষ দিকে 8 বছরের মধ্যে সর্বনিম্নে চলে এসেছিল পণ্যটির দর। আইভরি কোস্টে কোকোর বাম্পার ফলন বাজারে পণ্যটির বাড়তি সরবরাহ সৃষ্টি করেছিল ওই সময়, যা পণ্যটির দরকে নিম্নমুখী প্রবণতায় ঠেলে দিয়েছিল। এর আগে আইভরি কোস্ট থেকে বাড়তি সরবরাহের প্রত্যাশায় গত এপ্রিলে পণ্যটির দাম 10 বছরের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছিল। কুমিল্লায় সবজি চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। লাভজনক ফসল হওয়ায় অন্য ফসলের চেয়ে সবজি চাষে বেশ আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই কৃষক বিষমুক্ত বেগুন আবাদ করছেন। আর রমজান মাসে বেগুনের চাহিদা বেশি থাকায় এ সময় বেগুন চাষ করে বেশ লাভবান হচ্ছেন তারা। একসময়ের বেকার শিক্ষিত যুবক তোফায়েল সেক্স ফেরোমন পদ্ধতিতে 3 বিঘা জমিতে বেগুন চাষ করে ব্যাপক সাফল্য অর্জন করেছেন তিনি। তাই আগামীতেও তিনি আরও কয়েক বিঘা জমিতে একই পদ্ধতিতে বেগুন চাষ করবেন বলে জানিয়েছেন। এছাড়া এ পদ্ধতিতে বেগুন চাষ করায় তার ক্ষেতে পোকার আক্রমণ হয়নি, বরং ফলন হয়েছে আশাতীত। জৈবিক বালাই দমনে সেক্স ফেরোমন ফাঁদের সাহায্যে বিষমুক্ত বেগুন চাষে কৃষকদের নিয়মিত পরামর্শ ও প্রশিক্ষণ দিয়ে আসছে কৃষি বিভাগ। এক সময়ের অনাবাদি পতিত এইসব জমিতে বেগুন চাষ করে যেমন জেলায় সবজি উৎপাদন বাড়ছে, তেমনি উৎপাদিত হচ্ছে রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই বিষমুক্ত সবজি। সারা বছর সবজির চাষ করে ভালো ফলন পাক কৃষকরা, আর আমরা পাই টাটকা শাকসবজি। সে প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আমাদের আজকের খামারি নাজমা আপা 12টি টার্কি দিয়ে শুরু করেছিলেন তার খামার জীবনের যাত্রা। এখন তার শেডে আছে মোট 1000টি টার্কি। তার জন্য উত্তর সাফল্য কামনা করে শেষ করছি এসিআই এগ্রি বিজনেস নিবেদিত আমাদের আজকের দীপ্ত কৃষি।